সিরিয়ায় দফায় দফায় হামলা, বাফার জোনে অবস্থান ইসরায়েলি সেনাদের, জাতিসংঘের উদ্বেগ। গোলান মালভূমি দখল করে বসানো হচ্ছে ইসরায়েলি বসতি, কেন এত গুরুত্বপূর্ণ এই অঞ্চল? মিয়ানমারে মংডু শহর দখলের পর আরাকান আর্মির হাতে শতাধিক সেনা সহ জেনারেল আটক, বাড়ছে সরকার পতনের আশঙ্কা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ান নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০টি হামলার পর বাফার জোনে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় গভীর উদ্বেগের পাশাপাশি হামলা বন্ধে ইসরায়েলকে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এসব হামলায় ইসরায়েলের পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। জাতিসংঘের মানবিক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, ত্রিমুখী সংকটের মুখে পড়েছে সিরিয়া। এই পরিস্থিতিতে সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করার বিষয়ে জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। বাশার সরকারের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ার বাফার জোন দখল করে সেখানে অবস্থানের ঘোষণা দিয়েছে তারা। এ নিয়ে বৈশ্বিক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েলি সরকার। সিরিয়ায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সংস্থাটির প্রধান সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, সিরিয়ায় সহিংসতা বন্ধে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। সিরিয়ায় ইসরায়েলি হামলা জাতিসংঘ মহাসচিব বিশেষভাবে উদ্বিগ্ন। তিনি চান এই অঞ্চলের প্রতিটি পক্ষ সব ধরনের সহিংসতা থেকে দূরে থাকুক। সিরিয়ার এই অস্থির সময় কাটিয়ে উঠতে সবার সহযোগিতামূলক আচরণ করা উচিত। ইসরায়েলি হামলাকে সমর্থন করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে এসব হামলা চালাচ্ছে। এর মধ্যে সিরিয়ার লাতাকিয়া ও তারতুসে অস্ত্রের একাধিক গুদামে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার থেকে এখন পর্যন্ত সিরিয়ার ১৩টি প্রদেশে হামলার তথ্য নথিভুক্ত করেছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে সিরিয়ার জনগণ একটি ত্রিমুখী সংকটের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল ইস্কাও। তিনি বলেন, সিরিয়ার দামেস্কে এখনও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। সেখানে বাজার ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি, পাশাপাশি বাড়ছে খাদ্যের দাম। এর মধ্যে সহায়তা অব্যাহত রেখেছে সংস্থাটি। সিরিয়া সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তুরস্কের দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে সিরিয়া ইস্যুতে আলোচনা করেছেন তিনি। সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে বলে জোর দেন এই দুই নেতা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। গোলান হাইটস সিরিয়া এবং ইসরায়েলের মাঝখানে অবস্থিত প্রায় ১,০০০ বর্গমাইলের একটি পার্বত্য অঞ্চল। এখানেই রয়েছে সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল বা বাফার জোন নামে পরিচিত বিশেষ একটি এলাকা। সিরিয়া ইসরায়েলের মাঝে ১৯৭৪ সালে চুক্তি অনুযায়ী এখানে কোনো ধরনের সামরিক উপস্থিতি কিংবা কার্যক্রম চালাতে পারে না দুদেশ। অবশ্য এসব বিধি নিষেধের ধার ধারেনি ইসরায়েল। ১৯৮১ সালে গোলান মালভূমিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তেল আবিব। এরই মধ্যেই তারা এখানে বসিয়েছে ৩০টিরও বেশি ইহুদি বসতি। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের সুযোগ নিয়ে আটঘাট বেঁধে নেমেছে ইসরায়েল। বাফার জোনে ইসরায়েল ডিফেন্স ফোর্সের অবস্থান এবং নেতানিয়াহু প্রশাসনের অবস্থা দেখে মনে হচ্ছে গোলানে এবার নিজেদের সম্পূর্ণ দখল প্রতিষ্ঠা করে দেশের সীমানা বাড়াতে চাইছে ইসরায়েল। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির পুরোটাই ছিনিয়ে নেয়ার ছক কষছে ইসরায়েলের সামরিক বাহিনী। আয়তনে প্রায় ২টি ঢাকা শহরের চেয়ে বড় গোলান অঞ্চল দখলে নিয়ে সেখানে বসানো হবে নতুন ইহুদি বসতি। আসাদ সরকারের উৎখাতের পরপরই সিরিয়ার ভূখণ্ডে ভাগ বসাতে উঠে পড়ে লেগেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নির্দেশে এর মধ্যেই দুই দেশের সীমান্তে অবস্থিত সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল বা বাফার জোনে অবস্থান নিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। আসাদ পরিবারের ৫ দশকের শাসনের অবসানে তৈরি শূন্যতার সুযোগ নিয়ে নতুন করে কেন গোলান দখল করতে চাইছে তেল আবিব? দুই দেশের কাছেই কেন গুরুত্বপূর্ণ এই মরুময় অঞ্চল?
গোলান মালভূমি নিয়ে ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার দ্বন্দ্ব বহুদিনের পুরনো। সিরিয়ার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত পাথুরে মালভূমি গোলান আয়তনে 1000 বর্গমাইল। 1966 সালে 6 দিনের যুদ্ধ বা 6 ডে ওয়ার নামে পরিচিত বিখ্যাত এক লড়াইয়ে সিরিয়া, মিশর ও জর্ডানের সম্মিলিত বাহিনীকে হারিয়ে দিয়েছিল ইহুদিরা। তখন গোলান হাইটস, সিনাই উপত্যকা, গাজা উপত্যকা সহ বেশ কিছু এলাকা কব্জা করে নিয়েছিল ইসরায়েল। 1973 সালে ইয়ম কাপুর যুদ্ধে গোলানকে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় সিরিয়া। 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হয় অস্ত্রবিরতি চুক্তি। শর্ত মেনে গোলান হাইটসের 80 কিলোমিটার এলাকা নিয়ে তৈরি হয় এরিয়া অব সেপারেশন। দুই দেশকে সংঘাত থেকে দূরে রাখার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত অঞ্চলটি তদারকির দায়িত্ব নেয় জাতিসংঘ কর্তৃক নিয়োজিত বিশেষ বাহিনী। পরবর্তীতে আন্তর্জাতিক সব বাধা উপেক্ষা করে 1981 সালে গোলানকে নিজেদের সীমানার সাথে যুক্ত করে নেয় ইসরায়েল। নতুন দখল করা ভূখণ্ডে তারা ইহুদি বসতি স্থাপন করতে শুরু করে। বর্তমানে দখলকৃত অঞ্চলের 30টির বেশি ইসরায়েলি বসতিতে বসবাস করছে 20,000-এর বেশি নাগরিক। সিরিয়ার দামেস্ক থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত গোলান মালভূমি। পাহাড়ি উঁচু ভূমি হওয়ায় গোলান হাইটস থেকে নজর রাখা যায় রাজধানী শহর ও দক্ষিণ সিরিয়ার একটি বড় অংশে। দূর থেকে শত্রুর সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করার সুবিধা সহ কৌশলগত নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল। মালভূমি থেকে নেমে আসা বৃষ্টির পানি শুকনো এলাকাটির অন্যতম জলের উৎস। এখানেই রয়েছে সুপেয় পানির হ্রদ লেক তিবেরিয়াস। বিশুদ্ধ পানির এমন উৎস হাতছাড়া হলে বিপদে পড়বে এখানে বসবাসরত ইহুদি বসতিগুলো। আর সে কারণে এই এলাকার দখল ছাড়তে চায় না ইসরায়েল। গোলান হাইটসে ইসরায়েলের দখলদারি যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশের কাছেই পায়নি কোনোরকম স্বীকৃতি। তবে গোলানের উপর নিজেদের সীমানা আরও বাড়ানোর পক্ষে সবসময় কাজ করে গেছে ইহুদি রাষ্ট্রটির উগ্রপন্থী কূটনীতিক ও জেনারেলরা। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, বাশারের প্রাক্তন মিত্র ইরান ও রাশিয়ার অনুপস্থিতিতে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি পুরোপুরি ছিনিয়ে নেয়ার পায়তারা করছেন নেতানিয়াহু। ভূমি দখলের চলমান ষড়যন্ত্র সফল হলে মধ্যপ্রাচ্যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সিরিয়ার সেদনায়া কারাগারে আসাদ বাহিনীর নির্যাতনের শিকার বন্দীদের গণকবরের সন্ধান মিলেছে দামেস্কের কাছাকাছি বাগদাদ ব্রিজ কবরস্থানে। এখানে পাওয়া সাদা ব্যাগগুলোতে শুধুমাত্র সংখ্যা এবং কিছু চিহ্ন ছিল, তবে বন্দীদের নাম বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এমত অবস্থায় তুর্কি আইনজীবীরা ইন্টারপোলের মধ্য দিয়ে অভিযুক্তদের গ্রেফতার, হস্তান্তর কিংবা বিচার দাবি করেছেন। এসবের মাঝে সুযোগ সন্ধানী ইসরায়েল সিরিয়ায় তার আক্রমণ অব্যাহত রেখেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ার সেদনায়া কারাগারে আসাদ বাহিনীর নৃশংসতার শিকার বন্দীদের গণকবরের সন্ধান পাওয়া গেছে দামেস্কের কাছাকাছি বাগদাদ ব্রিজ কবরস্থানে। তুরস্ক ভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের মানচিত্রের ভিত্তিতে আল জাজিরা এই সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে। সেদনায়া কারাগারটি সিরিয়ায় মানবিক কসাইখানা নামে পরিচিত, যেখানে হাজার হাজার বন্দীকে হত্যা করে অজ্ঞাত স্থানে দাফন করা হতো। আল জাজিরার প্রতিবেদক ওমর হুরানি জানান, বাগদাদ ব্রিজ কবরস্থানের আয়তন প্রায় 5000 বর্গ কিলোমিটার। সেখানে প্রায় 100টি মরদেহ সমান্তরাল কূপে পুঁতে রেখে সিমেন্ট ব্লক ও মাটি দিয়ে ঢাকা হয়েছে। সেখানে পাওয়া সাদা ব্যাগগুলোতে শুধু সংখ্যা ও কিছু চিহ্ন রয়েছে, তবে বন্দীদের নাম বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সিরিয়ার সেদনায়া কারাগারে সংগঠিত অপরাধের জন্য আল আসাদ সরকারের বিরুদ্ধে একটি ক্রিমিনাল কমপ্লেইন্ট দায়ের করেছেন তুর্কি আইনজীবীরা। তুরস্কের আইনজীবীদের সংগঠন বাগেমসিজ আউকাতলারের সদস্য গুলদেন সোনমেদ জানান, তারা ইস্তানবুল প্রসিকিউটরের অফিসে অভিযোগ দায়ের করেছেন, যাতে আসাদ সরকারের অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চালানো যায়। এ সময় তারা ইন্টারপোলের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার, হস্তান্তর এবং বিচারের দাবি জানান। এই আইনজীবী আরও জানান, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার 17 সদস্যের দলের বিরুদ্ধে নতুন প্রমাণের ভিত্তিতে তদন্তের দাবি জানানো হবে। সেদনায়া কারাগার, যা মানবিক কসাইখানা নামে পরিচিত, বর্তমানে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বন্ধ হয়ে গেছে। সেদনায়া কারাগার ও অন্যান্য আটক কেন্দ্রের ভয়াবহ ছবি প্রকাশ পাওয়ার পর এগুলোকে অস্বাভাবিক নৃশংসতার প্রমাণ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত।
এদিকে এ সপ্তাহে সিরিয়া সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেছে জর্ডান। এই সম্মেলনে অংশগ্রহণ করবে সৌদি আরব, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শীর্ষ কূটনীতিকরা। এত কিছুর মধ্যেও সুযোগ সন্ধানে ইসরায়েল সিরিয়ায় নিজেদের হামলা চালিয়ে যাচ্ছে। সিরিয়া ইসরায়েলি বিমান হামলার ব্যাপকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই হামলাকে সমর্থন করে বলেন, ইসরায়েল সম্ভাব্য বিপদ মোকাবেলা করছে। ইফাত জাহান, বাংলাভিশন। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারে মংডু শহর দখলে নেয়ার পর দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবার রোহিঙ্গা যোদ্ধা সহ সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুনও রয়েছেন বলে জানিয়েছে আরাকান আর্মি। বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতিতে বেসামাল হয়ে পড়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তির জন্য অপেক্ষা আর মাত্র 2 মাসের, কিন্তু বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতিতে ইতিমধ্যেই বেসামাল মিয়ানমারের সামরিক জান্তা সরকার। ফলে দেশটিতে দেখা দিয়েছে সরকার পতনের শঙ্কা। সরকার বাহিনীকে হটিয়ে প্রতিবেশী থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী জোট। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর দখলে নেওয়ার পর দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবার রোহিঙ্গা যোদ্ধাসহ সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরিয়েন তুনো রয়েছেন বলে জানিয়েছে আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলে নেওয়ার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি জান্তার শেষ অবশিষ্ট এই সীমান্ত ঘাঁটিটি দখলে নেওয়ায় বিপাকে পড়ে গেছে জান্তা সরকার। আরাকান আর্মি বলেছে, তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে 55 দিনের লড়াইয়ের পরে রোববার এই ঘাঁটি দখল করতে সক্ষম হয়। মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী জানিয়েছে, আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে। ইতোমধ্যে আন শহরের 30টি জান্তা ঘাঁটি দখল করেছে তারা। অন্য শহরগুলোতেও এগিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠী। বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জেরে জান্তা সেনাবাহিনীর গতিবিধি এখন রাজধানী নেপিডো, প্রধান শহর ইয়াঙ্গুন এবং আরও কিছু বড় জনপদ শিল্পাঞ্চলেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। কিন্তু বিদ্রোহী জোট ওই এলাকাগুলি দখল করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সামরিক বিশেষজ্ঞদের একাংশ। কেননা মিয়ানমারের রাজধানী সহ বড় জনপদগুলোতে মূলত সংখ্যাগুরু বামার জনগোষ্ঠীর বসবাস। তাদের বড় অংশ জান্তার সমর্থক। প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুরাও এখনও জান্তার পাশে রয়েছেন। এছাড়া এক সময়ের জান্তার চক্ষুশূল রোহিঙ্গা মুসলিমরাও এখন সরকারি বাহিনীর সহযোগী। গত 6 মাস ধরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জান্তা ফৌজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছে তারা। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আউং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মিয়ানমার সেনাবাহিনী। শুরু হয়েছিল সামরিক জান্তার শাসন। তার 2.5 বছরের মাথায় দেশটির 3 বিদ্রোহী গোষ্ঠীর জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর লাগাতার আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীদের মদতপুষ্ট রাজনৈতিক গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়া স্টেট পার্টি ইতিমধ্যেই কয়েকটি প্রদেশে সমান্তরাল সরকার চালানো শুরু করে দিয়েছে। ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই হয়তো অবসান ঘটতে পারে মিয়ানমারের জান্তা সরকারের শাসন। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। গণহারে ভারতীয়দের ভিসা বাতিল করার অভিযোগে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই নয়াদিল্লি সফরে গেছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। ভারত আমিরাত চতুর্থ কৌশলগত সংলাপে অংশ নিতে বৃহস্পতিবার নয়াদিল্লি যাওয়া জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আল নাহিয়ানের এই সফরে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় যাবার
আশাবাদ জানিয়ে পশ্চিম এশিয়া সহ বিস্তৃত অঞ্চলের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর আলাদা বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন সরকারি কর্মকর্তারা। ভিসা জটিলতা আর এ নিয়ে দুদেশের টানাপোড়েনের মধ্যে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। সম্প্রতি পর্যটক ভিসার জন্য সংযুক্ত আরব আমিরাত কঠোর নিয়ম চালু করায় ভিসা আবেদন করে গণহারে প্রত্যাখ্যাত হচ্ছেন ভারতীয়রা। এর আগে যেখানে প্রতিদিন 1 থেকে 2% ভিসা প্রত্যাখ্যাত হতো, সেটা এখন বেড়ে 5 থেকে 6% পৌঁছেছে। ভিসা ফি ছাড়াও আগে থেকে বুক করা বিমান টিকিট আর হোটেল বুকিংয়ের অর্থ ফেরত না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ভারতীয়রা। পশ্চিম এশিয়ার দেশটিতে বর্তমানে 35 লাখেরও বেশি ভারতীয় বসবাস করছেন। ক্ষমতা ছাড়ার অন্তিম মুহূর্তে এসে 39 জনের সাজা মওকুফ আর 1500 জনের সাজার মেয়াদ কমিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছেলে হান্টার বাইডেনকে নিঃশর্ত ক্ষমার 11 দিন পর একদিনে সাজা মওকুফের এই রেকর্ড গড়লেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায়, বাইডেন এর আগে একদিনে এত ব্যক্তি সাজা মওকুফ করেননি। সামনের দিনগুলোতে এ ধরনের আরও ঘোষণার সম্ভাবনা রয়েছে। মূলত হান্টারকে ক্ষমা ঘোষণার জেরে গত সপ্তাহে সাজাপ্রাপ্ত অনেকে এ ধরনের সুযোগ পেতে বাইডেনের কাছে আবেদন করেন। সাজা মওকুফের সাফাই দিয়ে বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি অহিংস অপরাধী এবং মাদক অপরাধের সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাজা কমিয়েছেন বা মওকুফ করে দিয়েছেন। কর ফাঁকি এবং মাদক মামলায় 25 এবং 27 বছরের কারাদণ্ডপ্রাপ্ত হান্টারকে গত 1 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বেয়াইকে আর বিল ক্লিন্টন তার সৎ ভাইকে ক্ষমা করার নজির রয়েছে। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।